পশ্চিমবঙ্গের রাজনীতিতে ডিএ বা মহার্ঘ ভাতা এখন আর শুধু একটা প্রশাসনিক বিষয় নয়, এটা রীতিমতো রাজনৈতিক এবং নৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। একদিকে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা এবং বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হোক, অন্যদিকে রাজ্য সরকারের আর্থিক সংকটের যুক্তি। এর মাঝখানে হঠাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে এবং অবশিষ্ট অংশ মে মাসের মধ্যে পরিশোধ করতে হবে। শুধু তাই নয়, বিষয়টা তদারকির জন্য প্রধান বিচারপতির বেঞ্চ একটা কমিটিও গঠন করেছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক বৈঠক করে মন্তব্য করেছেন, ডিএ সাবজুডিস ম্যাটার আদালতের ব্যাপার নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, যখন আদালত স্পষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে তখন সাবজুডিস বলে এড়িয়ে যাবার অর্থ কী? আর একই সময় রাজ্যে একাধিক সামাজিক প্রকল্পে বিপুল অর্থ বরাদ্দের নজির তুলে বিরোধীরা বলছে খয়রাতির টাকা আছে গোছা বান্ডিল, কিন্তু কর্মচারীদের ন্যায্য পাওনা মেটাতে টালবাহানা কেন? কি বলেছেন মুখ্যমন্ত্রী, আসুন আগে শোনাই আপনাদের। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদবাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদবাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। মহার্ঘ ভাতা মূলত মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো সমন্বয়ের একটা প্রক্রিয়া। কেন্দ্রীয় সরকার নিয়মিত হারে ডিএ বৃদ্ধি করে এবং বেশিরভাগ রাজ্য সেই হারে বা কাছাকাছি হারে ডিএ প্রদান করে থাকে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের ডিএর ব্যবধান রয়েছে। এই ব্যবধান কয়েক শতাংশ নয়, উল্লেখযোগ্য। ফলে কর্মচারী মহলে ক্ষোভ জমেছে বছরের পর বছর। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে রাজ্যের আর্থিক অবস্থা দুর্বল, কিন্তু কর্মচারীদের যুক্তি ডিএ কোনো অনুদান নয়, এটা তাদের প্রাপ্য বেতন কাঠামোর অংশ হিসেবেই বিবেচিত হওয়া উচিত। আদালত পূর্ববর্তী রায়ে উল্লেখ করেছে ডিএ নীতিগতভাবে কর্মচারীর অধিকার। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ পরিস্থিতিকে এক নতুন মোড়ে নিয়ে গেছে। 31শে মার্চের মধ্যে বকেয়া ডিএর 25% পরিশোধ এবং বাকি অংশ মে মাসের মধ্যে মেটানোর নির্দেশ কার্যত রাজ্য সরকারকে সময়বদ্ধ আর্থিক দায়বদ্ধতার মুখোমুখি দাঁড় করিয়েছে। উপরন্তু একটা মনিটরিং কমিটি গঠন হওয়ায় বিষয়টা এখন শুধু আইনি নয়, প্রশাসনিকভাবে নজরদারির আওতায়। এমন পরিস্থিতিতে সরকারের সামনে তিনটে পথ খোলা: 1, আদালতের নির্দেশ মেনে দ্রুত অর্থ জোগাড় করে পরিশোধ করা; 2, পুনর্বিবেচনার আবেদন বা আইনি কৌশল নেওয়া; 3, সময়ক্ষেপণ। মুখ্যমন্ত্রীর সাবজুডিস মন্তব্য অনেকের চোখে তৃতীয় পথের ইঙ্গিত হিসেবেই ধরা পড়েছে। সাবজুডিস মানে যে বিষয় আদালতের বিচারাধীন। সাধারণত এই যুক্তি দেখিয়ে রাজনৈতিক নেতারা সরাসরি মন্তব্য এড়িয়ে যান, কিন্তু প্রশ্ন হলো, যখন সুপ্রিম কোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছে তখন বিষয়টি কি কেবলমাত্র সাবজুডিস বলে এড়ানো যায়? বরং এখন তো প্রশ্ন হওয়া উচিত, সরকার কিভাবে এবং কখন নির্দেশ বাস্তবায়ন করবে। সাংবাদিক বৈঠকে যখন এই প্রসঙ্গ ওঠে তখন মুখ্যমন্ত্রীর এড়িয়ে যাওয়া ভঙ্গি কর্মচারী মহলে অসন্তোষ বাড়িয়েছে। কারণ তারা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করছেন, মিছিল করছেন, অনশন করছেন। তাদের প্রত্যাশা ছিল আদালতের নির্দেশের পর সরকার একটা স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করবে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো অভিযোগ তুলেছে রাজ্য সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করছে, যা অনেক সময় নির্বাচনী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, রূপশ্রী এসব প্রকল্পে বছরে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। সরকার বলছে এগুলো সামাজিক ন্যায় বিচারের অংশ, কিন্তু সমালোচকদের বক্তব্য, এই খয়রাতির জন্য যদি অর্থ থাকে তবে কর্মচারীদের ন্যায্য ডিএ মেটাতে সমস্যা কোথায়? অর্থনীতির ভাষায় এটা অগ্রাধিকার নির্ধারণের প্রশ্ন। একটা সরকার তার সীমিত সম্পদ কোথায় ব্যয় করবে তা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু যখন কর্মচারীদের প্রাপ্য অর্থ বছরের পর বছর বকেয়া থাকে তখন প্রশাসনিক সামাজিক প্রকল্পে বিদ্যুৎ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। রাজ্য সরকারের তরফে বহুবার বলা হয়েছে পশ্চিমবঙ্গ ঋণের ভারে জর্জরিত। আগের সরকারের রেখে যাওয়া দেনা, রাজস্ব আদায় ঘাটতি, কেন্দ্রীয় বঞ্চনা সব মিলিয়ে আর্থিক চাপ। এই প্রেক্ষাপটে একসঙ্গে বিপুল অঙ্কের ডিএ মেটানো কঠিন। আবার অর্থনীতিবিদদের একাংশ বলছেন ডিএর বকেয়া মেটানো হলে তা বাজারে চাহিদা বাড়াবে, অর্থনীতিতে গতি আনবে। কর্মচারীরা সেই অর্থ ব্যয় করবেন, ফলে রাজস্ব বাড়তে পারে। অর্থাৎ এটা শুধু ব্যয় নয়, অর্থচক্রের অংশ।
গত কয়েক বছরে ডিএর দাবিতে কর্মচারীদের আন্দোলন নজিরবিহীন। ধর্মঘট, ধর্ণা, মিছিল সবই হয়েছে। অনেক ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান নিয়েছে। বেতন কাটা, শোকজ এসবও দেখা গেলে প্রশাসনের ভেতরে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কর্মচারীদের কাছে আশার আলো। তারা মনে করছেন এতদিন যা রাজনৈতিক ও প্রশাসনিক টানাপোড়েন ছিল তা এখন আইনি বাধ্যবাধকতায় পরিণত হয়েছে। কিন্তু সরকারের অনীহা বা অস্পষ্টতা তাদের উদ্বেগ বাড়াচ্ছে। ডিএ ইস্যু নিছক অর্থনৈতিক নয়, এটি ভোটের অঙ্কের সঙ্গেও জড়িত। সরকারি কর্মচারী ও তাদের পরিবার মিলিয়ে বিশাল ভোট ব্যাংক। বিরোধীরা ইতিমধ্যেই বিষয়টাকে বড় করে তুলে ধরেছে। তারা বলছে সরকার কর্মচারীদের বঞ্চিত করছে, অথচ নির্বাচনের আগে বিভিন্ন প্রকল্পে অর্থ ঢালছে। মুখ্যমন্ত্রীর সাবজুডিস মন্তব্যকে তারা এড়িয়ে যাওয়া হিসেবে প্রচার করছে, ফলে বিষয়টা আরও রাজনৈতিক হয়ে উঠেছে। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলছেন শুনবো। দেখুন, আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় পার্টি ছিল এবং আপনারা জানেন যে এই মামলাতে আমরা গোপাল সুব্রমণিয়ামজিকে নিয়ে ঢোকার পরে মামলাটা ত্বরান্বিত হয় এবং আলটিমেটলি এটা রায় ঘোষণা হয়। একটা মামলা রায় হয়ে যাওয়ার পরে সেটা আর সাবজুডিস থাকে না। এখন মুখ্যমন্ত্রী আমরা জানি যে উনি আইনের ছাত্রী ছিলেন। এখন যখন উনি আইন পাশ করেছেন তখন হয়তো আইনের এরকম কোনো প্রভিশন ছিল কিনা জানা নেই যে মামলাটা রায় ঘোষণা হয়ে গেছে, যে মামলার রায়কে রাজ্য সরকারকে কমপ্লাই করতে বলছে সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট, সেই মামলাটাকে সাবজুডিস ম্যাটার বলা আমার মনে হয় যে এটা সুপ্রিম কোর্টের প্রতিও অসম্মান দেখানোর চূড়ান্ততম একটা নিদর্শন। এটা আমরা প্রশাসনিক পদে থেকে কোনো ব্যক্তি এইরকম বলতে পারেন, আমার মনে হয় রাজ্যের একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমাদের ধারণাতীত ছিল। মুখ্যমন্ত্রীর কাছে সেই ধারণাটা আমরা নতুন করে পেলাম যে সুপ্রিম কোর্টকেও অবলীলায় বুড়ো আঙুল দেখানো যায়। এবং আমার মনে হয় যে এই দায়িত্বটা এবার সুপ্রিম কোর্টেরও এবং এই রাজ্যের কর্মচারীদের শুধু নয়, এই রাজ্যের শিক্ষিত মানুষেরও, যে যাকে আমরা প্রশাসনিক পদে বসিয়েছি, সর্বোচ্চ প্রশাসনিক পদে বসিয়েছি, তাকে এই ধরনের কাজকর্ম করতে আমরা কতদিন অ্যালাউ করব। আর রাইটার যে ব্যাখ্যাটা হচ্ছে সেই ব্যাখ্যার মনে হয় একটু তফাৎ হচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে যে বকেয়া আছে 1/4/2008 থেকে 31/12/2019 পর্যন্ত, এই পিরিয়ডের মধ্যে যে বকেয়া ডি এর পরিমাণ, সেই পরিমাণের 25% ইমিডিয়েটলি মেটাতে হবে। বাকি 75%-এর কবে কবে দিতে হবে, কিভাবে দেবে, তার জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটা কমিটি গঠন করেছেন। সেই কমিটি 6ই মার্চের মধ্যে রিপোর্ট দেবে যে কটা কিস্তিতে পরিশোধ করতে হবে, এবং বাকি যে 75%-এর প্রথম কিস্তি সেটা 31শে মার্চের মধ্যে রাজ্য সরকারকে পেমেন্ট করতে হবে। এরপরে পরবর্তী শুনানি 14ই এপ্রিল হবে। এই 14ই এপ্রিল শুনানিতে কি হবে, যে রাজ্য সরকার আপাতত এই পর্যন্ত যে রায় হয়েছে সেই রায়টাকে তারা কমপ্লাই করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তখন আইনানুগ ব্যবস্থা সুপ্রিম কোর্ট যেটা নেওয়ার সেটা নেবে। আমার মনে হয় যে এখানে সাবজুডিসের কোনো ব্যাপার নেই। ওনাকে উনি নিজে বুঝেছেন নাকি ওনাকে কেউ বুঝিয়েছেন সেটা আমাদের তো ধারণার মধ্যে থাকে না, কারণ এই প্রশাসনে বর্তমানে ডবল ডবল চাকরি পাওয়া বহু আমলা ইয়েরা আছেন। তারা দায়িত্ব নিয়ে বাঙালি জাতির ক্ষতি করে চলেছেন দিনের পর দিন। আমি আলাপন বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষদের কথা বলছি। সুতরাং তারা আরো কোনো বুদ্ধি দিচ্ছেন কিনা যে যেখানে দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করার যে প্রচেষ্টা মুখ্যমন্ত্রী এবং তার দলবল করে চলেছে সেটাকে আরো ত্বরান্বিত করা যায় কিনা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।